গোলাম রনি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি যদি ১ম এই প্রশ্ন করি যে, আমাদের মতো কিছু মানুষ আ মানে প্রবল আতঙ্কের মধ্যে থেকেও, বাধার মধ্যে থেকেও কিছুটা সত্য উচ্চারণের চেষ্টা করছিলাম এবং সেই জায়গা থেকে আমাদের অনেকেরই আশঙ্কা ছিল যে নির্বাচন হবে না, হলেও সেটি ফ্রি ফেয়ার হবে না এবং meticulous ডিজাইন অনেক ধরনের রয়েছে। এটি আমাদের আশঙ্কা ছিল। আপনিও নানান ধরনের আশঙ্কার কথা বলেছেন। এখন অনেকেই প্রশ্ন করে কিভাবে কি ব্যাপার? তোমরা তো বলেছিলে নির্বাচন হবে না এবং হলেও ফ্রি ফেয়ার হবে না। এই প্রশ্ন যদি আপনাকে করা হয়, আপনি কি উত্তর দিবেন? না, সঙ্গত কারণে হয় কি আমরা যেটা বলেছি সেটা আমাদের স্বাভাবিক কমন সেন্স থেকে বলেছি এবং এই কথায় আমি এখনো দৃঢ়তার উপরে টিকে আছি। হুম, আচ্ছা। সেটা হলো যে দেশের যে দুর্বল আইন শৃঙ্খলা অবস্থা সেখানে একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার কথা নয়। নাম্বার ওয়ান, এই কথাগুলো বলেছি। 2 নম্বর হলো যে এখানে 50% যারা লোকজন রয়েছে তারা নির্বাচনের দৌড় থেকে আলাদা, তারা নেই। বাকি 50% এর মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। আর যাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে বা হলো তারা দীর্ঘদিনের বন্ধু। একে অপরের খালাতো ভাই, মামাতো ভাই, মায়ের পেটের ভাই। 3 নম্বর হলো যে এখানে প্রতিযোগিতা ছিল অসম। মানে তো এর মধ্যে যে নির্বাচনটা আমরা দেখলাম, মানে আমি আসলে নিজের ডট গুলো মিলাতে পারছি না। ডট গুলো মিলাতে পারছি না। যেমন আমি ঘুরলাম কয়েকটা জায়গাতে। হুম, তো হুম। সেখানে ২-১ টা জায়গাতে দেখলাম যে বেশ লোকজন হয়েছে। অনেক জায়গাতে দেখলাম আসলে কোনো লোকজন ফাঁকা। হয়নি। হ্যাঁ, একদম ফাঁকা। এরপরে অনেকগুলো জেলাতে একেবারে ভোট কেন্দ্রে যেখানে আওয়ামী প্রধান এলাকা, ভোট কেন্দ্রে ভোটাররা ছিলই না। এরপরে এইবার এই ১ম দিস ইজ দ্য ফার্স্ট টাইম পুলিশ থেকে শুরু করে সবাই মাইকে তারা ওই ভোটারদেরকে বলছে, "আসেন, আসেন, ভোট কেন্দ্রে ভোটার নাই, আপনারা ভোট দিতে আসেন।" তো এরপরে আবার মসজিদের মাইক থেকেও ঘোষণা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গাতে, ভোট কেন্দ্রে ভোটার আনার জন্য। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে কখনো হুম, হুম। ঘটেনি। আচ্ছা। তো এই সমস্ত ডট গুলো মিলিয়ে হঠাৎ করে দেখলাম যে ৫৯% ভোট কালেক্ট হয়ে গেছে। আমি যা হুম, দেখলাম, যা শুনলাম, তারপর সে যেভাবে হলাম, এরপরে ভোটের যে ফলাফল, যে রেজাল্ট, এই রেজাল্ট গুলো মানে আমি ডট মিলাতে পারছি না। হয়তো এখন পারছি না। কিন্তু খুব হুম, দ্রুতই দেখবেন যে এই ডট গুলো অনেক মানুষ এটা হুম, মিলিয়ে দেবে। হুম, এটা মিলিয়ে দেবে এবং আমার না, ওই বিএনপি মিলিয়ে দিবে অথবা জামাতে মিলিয়ে দিবে। মানে ওদের মধ্যে যখন দেখবেন ঘুঁটু লেগে গেছে তখন তারা সেই জিনিসগুলো তারা মিলিয়ে দেবে। এরপর দেখেন অনেকগুলো সিটে অনেকে হয়ে গেল। অনেকে পরাজিত হলো, অনেকে মানে বিজয়ী হলো। তো হুম, সব হুম। ডট মিলছে না। এরপরে আ আমি দেখলাম যে এখানে তারেক রহমান সাহেব তো নিরঙ্কুশ বিজয় হলেন, প্রধানমন্ত্রী হবেন। তো একটা তুমুল প্রতিযোগিতা হওয়ার পরে যে ধরনের একটা উচ্ছ্বাস থাকে, আনন্দ থাকে, বিএনপির যারা বিজয়ী হয়েছে তাদের মধ্যে আমি কোনো আনন্দ দেখছি না। নো স্মাইলিং ফেস। আমি তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে আসছি না, তারা বা মির্জা ফখরুল সাহেব ফুল নিয়ে গেছেন। তো আমি উনি পাজামা পাঞ্জাবি পরে, ১ম আমি উনার পাজামা পাঞ্জাবি দেখলাম। পরে উনি তাদের সাথে কথাবার্তা বলছেন। বাট বডি ল্যাঙ্গুয়েজে বিজয়ীর যে একটা অভিব্যক্তি থাকে, একটা যে তৃপ্তি থাকে, একটা সুখ থাকে, একটা হুম, হুম। সৌন্দর্য থাকে, আমি এটা উনার মধ্যে দেখিনি। আবার কারণটা কি? আপনার কাছে কি মনে হয় কারণটা কি? না, না, এখানে মূল ব্যাপার হলো উনি তো নিজে বুঝেন যে উনার সাথে আসলে প্রতিযোগিতা করার জন্য আওয়ামী লীগের সাথে প্রতিযোগিতাটা করলে উনি যদি দৌড়ে ফার্স্ট হতেন, তো সেটা তার একটা মনে হতো আমি বিজয়ী হয়েছি। আর এখন তো কেউ বলবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি পরামর্শ করে লন্ডনের যে বৈঠক, সেই বৈঠক অনুযায়ী বাংলাদেশে আসছেন। একটা সমঝোতার মাধ্যমে আসছেন। তারপরে শেষে ভারতের পক্ষ থেকে হয়তো কোনো গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, এইজন্য তিনি আসছেন। ইত্যাদি, ইত্যাদি নানা রকম কথা। কিন্তু যদি সব পক্ষগুলো থাকতো, ঠিক সেম জিনিসটাই যদি কূটনীতিক অঙ্গলে হতো, মানে তিনি সবার সাথে নেগোসিয়েশন করেছেন, কিন্তু প্রতিযোগিতাটা যদি যোগ্য লোকের সাথে হতো তাহলে তার অভিব্যক্তিতে আমার কাছে মনে হচ্ছে সুন্দর দেখা যেত। অন্যদিকে যারা পরাজিত হয়েছে তাদেরকে দেখে মনে হয় না তারা পরাজিত হয়েছে। তারা বিজয়ীর মতো ভাবসাব করছে। আমি দেখলাম যে জামাতের আমির, নাহিদ ইসলাম বা তারা যে ভাষায় কথাবার্তা বলছে হুম, বা হুম। যে ধরনের করছে, শুধুমাত্র যে সার্জিস বা ২-১ জন প্রার্থী যারা আছে যাদের এলাকায় ভোটারদেরকে মারধর করা হচ্ছে তাদের সমর্থকদেরকে। তো এরকম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম যে যারা পরাজিত হয়েছে কিন্তু তারা মনে করছে যে তারা বিজয়ী হয়েছে এবং খুব দ্রুত আরো বিজয়ী হবে। নির্বাচনে যে সার্বিক চিত্র দেখেছেন
এবং আপনি যেভাবে ব্যাখ্যা করলেন তাতে কি একটু অস্বাভাবিক মনে হয়েছে এই ফলাফল অথবা এই নির্বাচনী প্রক্রিয়া? নাকি এটা না, স্বাভাবিক বা সুন্দর নির্বাচন? না, 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 আমার কাছে প্রথমত নির্বাচনের যে পরিবেশটা, এটা সবচেয়ে সুন্দর হয়েছে। হুম, আমাদের এই বাংলাদেশে যে কটা নির্বাচন হয়েছে এই যাবৎকালে, সেখানে যদি ধরেন ইভেন আপনি ৫৯% তারা বলেছে, আমরা যদি 40% ভোটারের উপস্থিতি ধরে নেই, কিন্তু এই 40% ভোটার উপস্থিতির মধ্যেও যে ভোট গণনা, ভোট দেওয়া, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবকিছু দিস টাইম বেস্ট। এতে আপনি প্রত্যেকটা পক্ষ, রাজনৈতিক পক্ষ, ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ দিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ দিতে হবে, বিকজ এই যে পুরো সময়টার মধ্যে সবচেয়ে কম ক্ষয়ক্ষতি হয়েছে এবারের নির্বাচনে। দিস ইজ, হুম। এখন ভোট নিয়ে, রেজাল্ট নিয়ে অনেক কিছু নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, কিন্তু এখানে ভোট সংক্রান্ত যে আইন শৃঙ্খলা এবং ভোট গণনা, সেখানে সেনাবাহিনী রে- সেনাবাহিনী বা প্রশাসন অবশ্যই তাদের ইনভলভমেন্ট ছিল অন্যরকম ভাবে এবং খুব অ্যালার্ট ছিল, সিনসিয়ার ছিল। হ্যাঁ, 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 আমরা কিন্তু দেখেছি। এটাই সেনাবাহিনী 18 সনে এই সেনাবাহিনী এই কাজ করেনি তো। 18 সনে তারা তো শেখ হুম, হাসিনার কথা মতো সবকিছু করেছে, আমাদের জীবন হারাম করে দিয়েছে, তেনা তেনা করে হুম, দিয়েছে। হুম, বাট হুম। এইবার এই কাজগুলো করছে, দিস ইজ প্রশংসার যোগ্য। ২ নম্বর তাহলে হলো আমার যে প্রশ্ন হচ্ছে যে, যে রেজাল্ট দেয়া হয়েছিল শতকরা হার যেটি ৫৯ পয়েন্ট সামথিং, আ এখানে এখানে মূল এটা কি অস্বাভাবিক? আপনার কাছে মনে হয়েছে? এটা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হয়। আমার কাছে যেটা মনে হলো যে নির্বাচন যেভাবে হয়েছে, 35% বা 40% যদি হতো, তো মানে কেউ প্রশ্ন করতে পারতো না। আর তাতে ক্ষতি হুম, কি হুম। হতো? নাথিং, এতে রাইট। কোনো ক্ষতি হতো না। হ্যাঁ, হুম, হুম, তাতে কেউ প্রশ্ন করতে পারতো না। ২ নম্বর হলো যে হা না ভোট নিয়ে প্রশ্ন থেকে যাবে। যে পরিমাণ হা ভোট পড়েছে, আসলে এতগুলো পড়ার কথা না। যেভাবে হয়েছে, হা ভোট যেভাবে পড়েছে, এটার কালেকশন মানে যত পরিমাণ মানে ভোট কালেকশন হয়েছে আর যত পরিমাণ হা ভোট দেখা হুম, যাচ্ছে, এটা নিয়েও কিন্তু আগামীতে যথেষ্ট প্রশ্ন দেখা দিবে। আর সবচেয়ে যেটা হলো যে এখন এই যে ৩টি কাজ সরকারের কাছে, জুলাই সনদ গ্রহণ করা, হুম, অ্যাপ্রুভ করা, তারপরে সংবিধান সংশোধন করা, এরপর হলো পার্লামেন্টের কাজ করে সরকার গঠনে সরকারি কাজকর্ম করা। এখন এই কাজগুলো শান্তিপূর্ণভাবে যদি হয়ে যায়, তাহলে সঙ্গত কারণে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথা বলছে যে শতাব্দীর সেরা নির্বাচন, নিঃসন্দেহে এটা হুম। শতাব্দীর সেরা নির্বাচন হবে যদি এখন যে পার্ট গুলো আহ, মানে নেক্সট আছে। এখন এটা যারা জুলাই আগস্ট বিপ্লবের অধিকতা, তারা যদি মানে বিএনপির সাথে কন্ট্রাডিকশন এন্ড কনফ্লিক্টে না যায়, হুম, হুম, বিএনপিকে বিএনপির মতো চালতে দেয়, অথবা বিএনপি যদি তাদের সাথে কোনো কন্ট্রাডিকশন কনফ্লিক্টে না গিয়ে যেভাবে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, যেভাবে সংস্কার কমিশনের ঐক্যমত হয়েছে, সেভাবে যদি সব কাজগুলো করে শান্তিপূর্ণভাবে সবকিছু ঘটে যায়, আমার কাছে মনে হচ্ছে যে এইবারের এই নির্বাচনটি দীর্ঘস্থায়ী হবে এবং এটা সুদূর প্রসারী একটা প্রভাব আছে, হুম। এবং আগামীর রাজনীতির যে গন্তব্য এবং গতিপথ, এটা নির্ধারিত হয়ে যাবে। তাহলে আমার প্রশ্ন যে, যে ব্রুট মেজরিটি বিএনপি পেল, ২/৩ বেশি আসনে জয়লাভ করল। আবার এদিকে গণভোটে একটা ম্যানিপুলেশন ঘটানো হয়েছে। এটা মোটামুটি সবার কাছে পরিষ্কার। যদি একটা ভারসাম্যপূর্ণ সংসদ হতো, সেখানে একটা প্রতিযোগিতা থাকতো এই জুলাই সনদ বাস্তবায়নের অথবা সংবিধান সংস্কারের বিষয়গুলো। যেহেতু বিএনপি ভেতরে এই সংস্কার প্রক্রিয়ার সঙ্গে একমত নয়। তারা সংস্কার চায়। কিন্তু যে প্রক্রিয়ায় এই যে রেফারেন্ডামটি হলো, গণভোট অনুষ্ঠিত হলো, তারা এইগুলোর সাথে একমত নয়। আমি দেখেছি ২ বার, একবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরেকবার তারেক রহমান সাহেব। তারা একবার করে ২ বার ভোট চেয়েছে। না চাইলেই নয়, হুম, সেভাবে হুম। আরকি, হ্যাঁ? যাতে সমালোচিত না হয়। তো এখন অনেকের প্রশ্ন যে এই রেফারেন্ডামটি আসলেই ডক্টর ইউনূসের একটা প্ল্যান কিনা, অথবা সেই প্ল্যান এখন আ বিএনপি বাস্তবায়ন করবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আপনার কাছে কি মনে হয়? এই রেফারেন্ডামের কি কোন কার্যকারিতা থাকবে এই সংসদে? আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যেটা মনে হচ্ছে যে তিনি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত, এনসিপি তাদের কারোর সঙ্গে কোনো কনফ্রন্টেশনে তিনি জড়াবেন না। তিনি যে কোনো মূল্যে তার সরকারের শপথ গ্রহণ, মন্ত্রিপরিষদ গঠন, ক্ষমতা চেয়ারে বসা এবং সরকারের কার্যক্রম অ্যাটলিস্ট ৬-৭ মাস চালিয়ে নেওয়ার পরে হয়তো তিনি তার নিজস্ব যে চিন্তা চেতনাগুলো আছে সেগুলো বাস্তবায়ন করবেন। এই সময়টাতে তিনি কোনো অবস্থাতেই কন্ট্রাডিকশন এন্ড কনফ্লিক্টে জড়াবেন না। তার মানে তাহলে এই সংস্কার প্রক্রিয়া সমাপ্ত হওয়ার কথা ৬ মাসের মধ্যে, ১৮০ দিনের মধ্যে। তার মানে এই গণভোট অনুযায়ী যা আছে সেগুলো তিনি করবেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য
বা অন্যান্য যে এখন বিষয়গুলো আছে। আপাতত এখন এটা করা ছাড়া তার কোনো উপায় নেই। নো ওয়ে। তাকে এটা কেন? করতে হবে। তারা তো ২/৩ আ আসনে বিজয় লাভ করেছে। তাহলে তারা কেন ২/৩ বাধ্যবাধকতার মধ্যে থাকবে? এখানে চিন্তা করুন ২/৩ মানে এখানে মোরাল পাওয়ারটা কি? মানে বিজয় সত্যিকার অর্থে যে শেখ হাসিনার পতন, তারপরে জুলাই আগস্ট যে বিপ্লব বা গণ অভ্যুত্থান, এটার মাস্টার মাইন্ড তো বিএনপি নয়। বিএনপি এরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য 18 বছর কন্টিনিউয়াস পরিশ্রম করেছে, কিন্তু ফাইনালি এসে ঘোষণা দেওয়া বা ফাইনালি এসে এটা নেতৃত্ব নেওয়া এটা জামাত করেছে, এনসিপি করেছে। তো কাজেই এই বাংলাদেশে হঠাৎ করে এই মুহূর্তে এত দ্রুত সে একেবারে নির্বাচনে জয়লাভ করার সঙ্গে সঙ্গেই জামাত এবং এনসিপি কে চ্যালেঞ্জ করে তার মানে নিজস্ব মতামত কি করবেন এটা হয় না, এটা তিনি পারবেন না, এটা সম্ভব নয় এখনো পর্যন্ত। মানে জামাত এবং এনসিপির একটা ক্ষমতা রয়ে গেছে এবং এটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা থাকবে এবং ধীরে ধীরে মানে ওনার সাথে তো অনেক বুদ্ধি আছে। মানে উনি ধীরে 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 দেখবেন যে আস্তে আস্তে যে জায়গাগুলো জামাত অকুপাই করে আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর চলে যেতে যাচ্ছে, ঢাকা হুম। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন জামাত বিরোধী, রাজাকার বিরোধী স্লোগান হচ্ছে। তো এই জিনিসগুলো আস্তে 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 ঘটতে থাকবে ক্যাম্পাস গুলোতে। হ্যাঁ, ঘটার পরে একটা সময় যখন বুঝবে যে ওনার পায়ের তলায় মাটি আছে, তখন ওনার একটা ব্রুট মেজরিটি আছে, হোয়াট এভার মেবি, এখন যা কিছু হোক না কেন এটা আবার পরবর্তীতে উনি চ্যালেঞ্জ, ওটা আবার উনি বাদ দিয়ে দিতে পারবেন। এটা তো ওনার জন্য কোনো সমস্যা না। উনি তো সংবিধান সংশোধন করতে পারবেন যে কোনো সময়। তো কাজেই এখন এই অবস্থাতে একেবারে শিশু একটা গণতন্ত্র, শিশু মানে একটা সরকার, সে রাতারাতি এখন কোনো ঝুঁকির মধ্যে জড়াবেন না, এটি স্বাভাবিক বিষয় আমার কাছে মনে হচ্ছে। আমার পাল্টা একটা প্রশ্ন যে একটা meticulous ডিজাইন ছিল, অনেকেরই আশঙ্কা ছিল, যেটা আমাদেরও ছিল, যে এই ডিজাইনের মাধ্যমে যেভাবে হোক ডক্টর ইউনূসের যে পছন্দের দলগুলো, যে ২-১ টি দল রয়েছে তাদেরকে ক্ষমতা আনা হবে এবং তিনিও তার ক্ষমতা স্থায়ী করবেন। তার যেই আ পাওয়ার আছে বা সে যে শক্তি আছে সেটিকে তিনি দীর্ঘায়িত করবেন। সেটি তো এখন আর সম্ভব নেই। আপনার কি মনে হয় না, এটি? না, এটা সম্ভব না। এটা উনি যখন ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গেলেন, তারেক রহমান হুম, সাহেবের সঙ্গে বৈঠক করলেন, তখনই মূলত তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে জামাতের সঙ্গে তার যে সখ্যতা, এনসিপির প্রতি তার যে বিশ্বাস ছিল কিংস পার্টির মাধ্যমে, ওই প্রজেক্ট ওয়ান ফেইল। ফলে তাকে নিরাপদ একটা আশ্রয়ের জন্য, সেফ এক্সিটের জন্য তাকে বিএনপির সঙ্গে সমঝোতা করতে হয়েছে। আর বিএনপিকেও এই ক্ষমতাটা গ্রহণ করার জন্য যা যা স্যাক্রিফাইস করার দরকার শেষ দিন পর্যন্ত সেই স্যাক্রিফাইস তারা করেছে। আমি যেটা বলার চেষ্টা করেছিলাম প্রথম দিন থেকেই, মানে এই তফসিল ঘোষণার পর, যে যদি ভোটার উপস্থিতি বেশি দেখানো হয় সেখানে বিএনপি জয়লাভ করবে, আর ভোটার উপস্থিতি যদি কম দেখানো হয় তাহলে জামাত জয়লাভ করবে আর কি। তো যেহেতু ভোটার উপস্থিতি বেশি দেখানো হয়ে গেছে, বিএনপি অটোমেটিক ভাবে সেখানে সিটে চলে আসছে। কিন্তু এটা যদি 40% হতো, 35% হতো, 30% হতো, জামাত এখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেত আর কি। তো এই জিনিসগুলো এখনই কোনো কিছু বলা যাচ্ছে না। ইফ দেয়ার ইজ সামথিং, একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে আমরা খালি সবসময় ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলবো বা জামাতের বিরুদ্ধে বলবো বা বর্তমান তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বলবো, কিন্তু একটা জিনিস আমাদের স্মরণ করতে হবে যে শেখ হাসিনার জমানাতে যে 15 বছরের দুর্বিষহ স্মৃতি, এটা বহু মানুষকে এখনো কিন্তু ভোগাচ্ছে। এখনো আওয়ামী লীগকে মানে সামাজিক ভাবে গ্রহণ করার মতো, আমরা মুক্তিযুদ্ধের ব্যাপারে যথেষ্ট যাকে বলে শ্রদ্ধাশীল, আমরা আহ বঙ্গবন্ধুর ব্যাপারে যথেষ্ট আবেগপ্রবণ, এমনকি শেখ হাসিনার ব্যাপারে অনেক দুর্বলতা আছে। কিন্তু ক্যান ইউ টেল গুড থিং অ্যাবাউট বাহাউদ্দিন নাসিম? ক্যান ইউ গুড থিং অ্যাবাউট ওবায়দুল কাদের? আপনি কি এই ঢাকা শহরে আপনি জাহাঙ্গীর কবির নানকে মোহাম্মদপুরে ঘুরতে দিবেন বলেন? তার সাহস হবে? এইভাবে আওয়ামী লীগের যে ৩০০ সংসদ সদস্য আছে, হাতে গোনা ১০-১২ জন ছাড়া তার নির্বাচনী এলাকায় নিশ্চিন্তে সরকার শতচেষ্টা, তারেক রহমান সাহেব বললেও আসতে পারবে না। এই যে মোরাল যে শক্তিটা, সেই শক্তিটা তাদের নেই। আর অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া বাকি যারা লোকজন আছে, তাদের এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রতি তাদের যে ক্রোধ, ছাত্রলীগের প্রতি তাদের যে মাস্তানি এবং চাঁদাবাজির প্রতি তাদের যে ক্রোধ, এই ক্রোধটা থামেনি। আবার অন্যদিকে ধরেন বিকল্প কোনো ব্যবস্থা না থাকার কারণে কি হয়েছে, তারা বিএনপি কে ভোট দিয়েছে, কিন্তু বিএনপি যে সমস্ত লোকজন চাঁদাবাজি করেছে বা করে যাচ্ছে, এটাও কিন্তু জনগণ মানবে না। ফলে রাজনীতির একটা টারমাইল চলছে ভীষণ রকম
যাকে বলে একটা উত্থান পতন হচ্ছে, এবং আপনি দেখেন গত 17 মাসে আপনাকে আমাকে অন্ততপক্ষে 170 বার কথা পরিবর্তন করতে হয়েছে। প্রতিদিনই মানে একটা না একটা ঘটনা ঘটছে, যে গতকাল আমরা যেটা প্রেডিক্ট করেছি, চিন্তা ভাবনা করেছি, আজকে সেটা আলাদা হয়ে গেছে। আবার এরকম একটা নির্বাচন হবে, নির্বাচনের দিন সকালবেলা আমরা কেউ কল্পনা করিনি, এমন তারেক রহমান সাহেব কল্পনা করেননি এরকম একটা নির্বাচন হবে। আবার নির্বাচনের পরে বিকেলবেলা এত দ্রুত ফল হয়ে যাবে, বিকজ আগে থেকে বলা হচ্ছিল ফল দিতে 4-5 দিন দেরি হবে, কিন্তু এত দ্রুত ফলাফল হয়ে যাবে এটাও আমরা কল্পনা করিনি। মানে যখনই দেখবেন ম্যাজিক্যাল কিছু ঘটে, আনএক্সপেক্টেড কোনো কিছু ঘটে যায়, তখনও দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আনএক্সপেক্টেড ঘটনার জন্য ওয়েট করেন, এবং দ্যাট শুড নট বি সামটাইমস গুড। সবসময় এটা ভালো হয় না। এর কারণে যে আমরা এই যাবৎ এখন পর্যন্ত যা কিছু ঘটছে, একটার পর একটা ম্যাজিক্যাল ঘটনা ঘটে যাচ্ছে, চিন্তা চেতনার বাইরে। এভরিথিং, সবকিছু চিন্তা, কোথা থেকে আলী রিয়াজ আসলো আমরা তো চিন্তা করি নাই, কোথা থেকে মনির হায়দার চলে আসলো আমরা তো চিন্তা করিনি। তো এই যে জিনিসগুলো ঘটে যাইতেছে, হঠাৎ করে তারেক রহমান চলে আসবেন, উনি ঘোষণা দিলেন, এর আগে বললেন যে আমার বাংলাদেশে আসাটা মানে আমার একক ইচ্ছার উপর নির্ভর করে না, তার মা অসুস্থ, কথা নাই বার্তা নাই, আবার তার হঠাৎ সবকিছু তার ইচ্ছার মতো হয়ে গেলো, তিনি বাংলাদেশে আসলেন। এবং এমন ভাবে আসলেন, তার যে বাংলাদেশে আসতে ন্যূনতম কোনো সমস্যা ছিল এটা বুঝতেই আমরা পারি নাই, এবং সে যেভাবে ঘোরাফেরা করতেছে অ্যাজ ইট ইজ, সবকিছু নর্মাল। তো এতকাল উনি যেহেতু কেন ম্যাজিক্যাল আসেনি? সবকিছু যেহেতু ম্যাজিক্যাল সবকিছু ঘটছে, এক ধরনের অস্থিরতা, একের পর এক আনএক্সপেক্টেড হ্যাঁ, ইভেন্ট তাহলে আমাদের সামনে সামনে চলে আসছে। সামনেও সামনেও এই যে এখন আগামী 6 মাসও দেখবেন যে একটার পর একটা ম্যাজিক্যাল ঘটনা ঘটবে, এখানে ম্যাথমেটিক্স অনুযায়ী কোনো ঘটনা ঘটবে না। আচ্ছা, ম্যাথমেটিক্স অনুযায়ী যদি তাহলে ঘটনা ঘটতো তাহলে তাহলে ম্যাথমেটিক্স অথবা ম্যাজিক্যাল জায়গা থেকে আওয়ামী লীগের ক্ষেত্রে কি বলবেন? আওয়ামী লীগের লোকজন ভোট দিয়েছে একাংশ, বিএনপি কে কিছু অংশ, বা জামাতে গেছে, সে প্রশ্ন যাক। কিন্তু কথা হচ্ছে যে আমরা দেখলাম পঞ্চগড়ে আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হয়েছে, স্থানীয় যে অফিস। আবার পটুয়াখালীতে আপনার এলাকার আশেপাশে সেখানেও একটি আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হয়েছে। আ মানে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে মেসেজটা কি? তারা কি খুব সাহসী রাজনীতিতে ফিরতে পারছে? নাকি সেখানেও কোনো না, ভুল না, রয়েছে? না, 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 এখনো অনেক দেরি আছে, অনেকে দেরি আছে এখানে। মানে তারেক রহমান সাহেবের ক্ষমতা পাকাপোক্ত হতে অ্যাট লিস্ট 1 বছর সময় লাগবে। এক আচ্ছা। বছরের আগে উনি এই ডক্টর মোহাম্মদ ইউনূস, বর্তমান সরকারের কাজকর্ম, জামাতের প্রভাব, এনসিপির প্রভাব মুক্ত হতে পারবেন না। আর এই 1 বছর পর্যন্ত মানে তারেক রহমান সাহেব বিএনপি মানে আওয়ামী লীগ সম্পর্কে, ভারত সম্পর্কে একটি কথা ইতিবাচক বলতে পারবে না, সবাই তাকে গলা টিপে ধরবে এবং রাস্তায় মিছিল হয়ে যাবে, ভারতের নব্য দালাল, ভারতের নব্য দালাল, শেখ হাসিনার দালাল। ফলে উনি এই ঝুঁকিতে হুম, যাবেন না। উনি যখন নিজের পায়ে দাঁড়াবেন, তখন উনি যদি সিদ্ধান্ত নেন যে উনি একটা উদারনৈতিক পদ্ধতি নেবেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন এবং জামাতের পরিবর্তে আওয়ামী লীগকে তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে নেবেন, এটা ওনার সিদ্ধান্ত। অথবা উনি চিন্তা করবেন যে আমি এখনই ভালো আছি, জামাতকে আমি জাতীয় পার্টির মতো দুর্বল বানিয়ে ফেলবো, পিটিয়ে পিটিয়ে। তারপর সে এনসিপি কে আমি জাসদের মতো বানিয়ে ফেলবো। তারপরে ওই খেলাফত মজলিসের একজন দুজন যারা হুম, আসছে এদেরকে আমি ওই যাকে বলা হয় রাশেদ খান মেননের মতো বানিয়ে ফেলবো। বিভিন্ন মানুষের মন্ত্রী বানাবো, হাসনাত আবদুল্লাহকে মন্ত্রী বানাবো। মানে বিভিন্ন লোকে এগুলো বানিয়ে ঠানিয়ে তিনি চিন্তা করলেন যে আমি একটা গৃহপালিত বিরোধী দল, আগের শেখ হাসিনা যেভাবে চালিয়েছে আমি এইভাবে চালাবো। তো সেইভাবে যদি তিনি যদি সিদ্ধান্ত নেন, তাহলে তো আওয়ামী লীগ আসতে পারবে না, ইম্পসিবল, কোনো অবস্থাতে আসতে পারবে না। আওয়ামী লীগ ওখান থেকে ওই মোহাম্মদপুরে মিছিল করার চেষ্টা করবে, বোমা মারার চেষ্টা করবে, ওই হুম, পর্যন্তই, হুম, কিন্তু আসতে পারবে না। আবার অন্যদিকে যদি উনি আওয়ামী লীগের আসতে দেন, ফেয়ার ইলেকশন করা থেকে শুরু করে আওয়ামী লীগ এসেই মানে জাস্ট বলবে যে না, আবার একটা মধ্যবর্তী নির্বাচন দেন, আন্দোলন লড়াই সংগ্রাম শুরু করে দেবে, এবং এটা তো আওয়ামী লীগের বিশ্বাস করা যাচ্ছে না। আওয়ামী লীগও তাকে 5 বছরের জন্য ওয়াক ওভার দেবে না, ওয়াক ওভার দিতে চাইবে না। তারা আসার সঙ্গে সঙ্গে জাস্ট আসার জন্য যতটুকু স্যাক্রিফাইস করা দেখা করবে, কিন্তু বাংলাদেশে ঢোকার সাথে সাথে সে বলবে ওই আগের নির্বাচনে আমরা ছিলাম না, এটা ঠিক মতো ফেয়ার হয়নি, অতএব এটা মধ্যবর্তী নির্বাচন। এবং এখনো এই আওয়ামী লীগের লোকজন দিদাসি বলে বেড়াচ্ছে যে আওয়ামী লীগের সাথে বাংলাদেশে কোনো নির্বাচন টিকে না, এই নির্বাচনে টিকবে না, বিভিন্ন কথাবার্তা। তো এখন এই যে পুরো সবকিছুই একটা আনপ্রেডিক্টেবল জায়গাতে চলে গেছে। তো সেখানে only the time could say the real thing. আমরা আহ, শুধুমাত্র আপনি আমি যে কাজটা করতে পারি, আজকে নির্বাচন যেটা হলো, আমরা যা দেখলাম এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, কতটুকু সন্দেহ করছি, সামনে জি। পিছনে কি আছে, এই পর্যন্তই আর কি। বিকজ আমি গত 17 মাসে আমার কাছে গত 17 মাসে সবকিছু ঘটেছে ম্যাজিক্যাল, একটাও ম্যাথমেটিক্যাল না।
সবকিছু ম্যাজিক্যাল, কিন্তু এটা তো কথাবার্তা সত্যি কথা। সবকিছুই। গত ১৮ মাসে মানুষের জীবন নাভিশ্বাসময় হয়ে উঠেছিল। এক ধরনের আতঙ্ক, এক ধরনের আশঙ্কা, ঘর থেকে বাইরে বের হয়ে ফিরতে পারবো কিনা, আপনি আটক হবেন কিনা, আমি আটক হব কিনা, কারাগারে কখন কাকে যেতে হয়। এরকম একটা দুঃসময়ের মধ্যে তো কেটেছে নাকি? না, এটা আমি ঠিক ওইভাবে বলব না। যেমন আপনার সমস্যাটা যদি ধরেন একটা ব্যতিক্রম, একটা ব্যতিক্রম ইন জেনারেল আপনার আনিস আলমগীর ঘটনাটা ব্যতিক্রম, নিঃসন্দেহে দুঃখজনক ওই দিনের যে ঘটনাটা। কিন্তু ইন জেনারেল আ সাধারণ মানুষের মধ্যে কিন্তু মবের ভয়টাই বেশি ছিল। মবের ভয়টা বেশি আমি ছিল সেটাই কিন্তু বলছি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু থানা, পুলিশ প্রশাসন এই যে অনেক সময় যে একটা র‍্যাবের ভয় থাকে, গুম হওয়ার ভয় থাকে, ডিজিএফআই ধরে নিয়ে যাবে, ক্রস ফায়ার দিবে। এই জিনিসগুলো ছিল না। এই ওটা জিনিসগুলো ছিল ছিল না। না। ওই ক্রসফায়ার বা হ্যাঁ, গুমের বুঝতে পারলেন? এটা আর এই যে অস্বস্তিকর অবস্থা ছিল নাকি? হ্যাঁ, আর মবের যে জিনিসটা ছিল এটাও টার্গেটেড। মব যাদের সাথে করা হয়েছে মোরালে সবাই কিন্তু আওয়ামী লীগের সঙ্গে এলাইড ছিল। কোন একটা নিরীহ লোক, ভদ্রলোক কেউ কিছু করেনি তার সাথে মব করা হয়েছে এরকম একটা সিঙ্গেল উদাহরণ নাই। এখন আমি আছে, সমর্থন করি আছে, না। আছে, আছে অনেক ধরনের শিক্ষক যেমন যারা বলেন আগে পিছনে যারা আগে হ্যাঁ, পিছনে যে শিক্ষকদের মব ক্রিয়েট করে পদবি থেকে বাদ দেয়া হয়েছে। শিক্ষকদের কথা বলছি আমি স্পেসিফিক্যালি। আবার আবার অনেক জায়গায় অনেকে রয়েছেন যারা কাজ করছেন। আমি ব্যক্তি সত্যতার জায়গা থেকে আমি আপনাকে সরিয়ে দিয়ে আমি ওখানে বসবো। আপনি আসলে কোন ধরনের শুনুন, আ না, না, বা আপনি একটা বুঝার চেষ্টা করুন, রিয়েলিটিতে আসেন। প্রথমত যে গত ১৫টা বছরে শিক্ষাক্ষেত্রে শিক্ষকরা যা কাজ করেছেন, এরা খুবই অপেশাদারমূলক কাজ করেছেন। তা ধরুন মব হয়েছে ১০ জন শিক্ষকের বিরুদ্ধে কথায়, কথায়। যেটা জেনুইনলি উদাহরণ দিলাম যে জেনুইনলি ১০ জন শিক্ষককে তাদেরকে উচিত ছিল আসলে মানে তারা শিক্ষক সুলভ আচরণ করেনি। তো পরবর্তীতে এটা করে যখন সফল হলো, তখন ধাড়িবাজ, ধান্দাবাজ যারা চিন্তা করলো বাকি ৯০ টা কাজ তারা বেআইনিভাবে করেছে নিজেদের স্বার্থে। মানে শুরুটা যেটা হুম, হয়েছে হুম, সেটা হুম। যে ১ম শুরুর যে ঘটনাগুলো সেটাকে আপনি মানে অনৈতিক, বেআইনি সবকিছু বলতে পারবেন। হুম। কিন্তু আনজাস্টিফাইড বলতে পারবেন না। হ্যাঁ? এটাকে শরিয়াতি বিচার বলতে পারবেন। কিন্তু ওটাকে ব্যবহার করে মানে ওই ১০ টা ঘটনাকে ব্যবহার করে বাকি যে ৯০ টা ঘটনা ঘটানো হয়েছে সেক্ষেত্রে অনেক নিরীহ মানুষ কেবলই মাত্র দেখা গেল তার প্রতিদ্বন্দ্বী তাকে পারছে না, তাকে সরানোর জন্য এই কাজগুলো হয়েছে। এই কারণেই তো আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত বদনাম করছি। যে ঠিক আছে, আমি একটা আমি সেই বিপ্লব হয়েছে। জায়গাটায় এগ্রি হ্যাঁ, করতে হ্যাঁ, আছি। ওইটা বলছি। আমি শেষ প্রশ্ন করতে চাই আপনার কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গ শেষ পর্যায়ে আবার এলো এবং তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ রয়েছে। দুর্নীতি থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহার। আ তাদের বিষয়ে বিএনপি সরকারের কোন সিদ্ধান্ত থাকবে কিনা? অথবা সত্যি, সত্যি তারা সেফ এক্সিট পেয়ে যাচ্ছে কিনা? অথবা আমরা হুম। শ্রীলঙ্কার মতন বা আওয়ামী লীগের মতন অন্য কিছু দেখব কিনা? আমি ১ মিনিট একটু জানতে চাই আপনার কাছে শেষ পর্যায়ে। আমার কাছে মনে হয়েছে তারা সবাই সেফ এক্সিট পেয়ে যাবে। এবং এই চুক্তি করেই এই সমঝোতার মাধ্যমেই আসলে এই নির্বাচন হওয়া, বিএনপির আশা, তারা সবাই হুম। সেফ এক্সিট পাবে। অনেক, অনেক ধন্যবাদ গুলাম মাওলা রনি আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার